অসম্ভব। না, এটা কিছুতেই হতে পারে না। কি অসম্ভব? এই যে তুমি যা বললে। আমি কি বললাম? উমা, এই বললে আর এই ভুলে গেলে? এই হেয়ালি না করে বলো তো আমি কি বললাম আর কি ভুলে গেলাম। দেখো, যে একটা জিনিস জানতে চাইলাম ওই আমি হেয়ালি করছি, তাই না? তোমার না আসল কথার চেয়ে সুদ বেশি হয়ে যাচ্ছে, কাবুলিওয়ালাদের মতো। আপনার এই কাবুলিওয়ালার যুগ কবে শেষ হয়ে গেছে? তাহলে এই প্রসঙ্গটা বাদ, আসল প্রসঙ্গে আসা যাক। হ্যাঁ, তাই আসে। আমি তো আসতেই চাই। তাতে কি? তাতে করে হয়েছে কি, মানে আমি যেটা বলতে চাইছি, আমরা তো এই আলাপটা কম্প্রোমাইজিং এর মাধ্যমে কন্টিনিউ করতে পারি, তাই না? জি, এতক্ষণে লাইনে এসেছেন। আমি সবসময় লাইনেই থাকি। আচ্ছা, যদি তাই হয় তাহলে এবার আমার প্রস্তাব মতো আমরা সমুদ্রের পাড়ে যাচ্ছি, ঠিক আছে? কিসের কি সমুদ্র? আমি তো আগেই বলেছি আমরা পাহাড়ে যাব। দেখো, আমরা পাহাড়ে যাব, ঝর্ণা দেখব। পাহাড়ের গা বেয়ে ঝিরঝির করে যে ঝর্ণার স্রোতধারা বয়ে যায়, সেই বয়ে চলা পানি থেকে বিশাল স্বচ্ছ নদী তৈরি হয়। সেই নদীর জলে আমি অবগাহন করে আমার পরবর্তী জীবন গড়ার স্বপ্ন দেখব। বাহ বাবা বাবা, চমৎকার। তো ঝর্ণার নদীতে পানি আছে, সমুদ্রে কি আছে? সমুদ্রে পানি নেই। সমুদ্রের সেই বড় বড় ঢেউগুলা কিসের? এগুলা পাথরের। আমি কি বলেছি এগুলো পানি নয়? অবশ্যই সেটা পানি, তবে লোনা পানি। চারিদিকে পানি আর পানি, আর কিছু দেখার নেই। আমার কথা মতো রাঙামাটি নয় বান্দরবান চলো। ওখানে পাহাড়ও দেখতে পারবে, পানিও দেখতে পারবে, ঝর্ণাও দেখতে পারবে। পাহাড়ি আঁকা বাঁকা পথে আমরা দুজনে হাত ধরে হাঁটতে পারবো। অনেক রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হবে, আমাদের স্মৃতিতে কত কিছু জমা পড়বে। কি বলো? চোরে না শুনে ধর্মের কাহিনী। তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে না, প্লিজ। আমার প্রার্থনা তোমার এই হাসি যেন আমি সব সময় দেখতে পাই। তোমার এই প্রার্থনার কথা শুনে আমার হার্ভার্ডের একটা উক্তির কথা মনে পড়ছে, যে প্রার্থনা শিখতে চায় তাকে সমুদ্রে নিয়ে যাও। আলবার্ট কিন্তু আরো একটা কথা বলেছে, সাগরের প্রশংসা করো তবে স্থলে অবস্থান করে। বুঝেছি বুঝেছি, বিশাল সমুদ্রের কাছে তুমি নিজেকে ছোট মনে করছো, তাই তো? আরে না, এসব আমি কিছু মনে করছি না। দেখো, সমুদ্র যত বড়ই হোক, যত বিশালই হোক, তাকে কিন্তু মাটির সংস্পর্শেই থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা সন্ধি করি। আবার সন্ধি? হ্যাঁ, সন্ধি। শুনো, সন্ধির শর্ত আবার কঠিন হবে না তো? না তেমন কঠিন হবে না। মানে এই যে তুমি বললে না যে সমুদ্র যতই বিশাল হোক না কেন তাকে মাটির সংস্পর্শেই থাকতে হয়, তো যেহেতু তুমি আমি হাজব্যান্ড ওয়াইফ, আমাদের একসাথেই থাকতে হবে। দেখো, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আমি তোমার সব শর্ত আগাম মেনে নিয়েছি। সে কি, এত সহজেই রণে ভঙ্গ দিয়ে দিলে? শুধু ভালোবাসার টানে না, দায়িত্ব এবং কর্তব্য বোধ থেকেই আমি রণে ভঙ্গ দিয়েছি। তবে আমার একটা প্রস্তাব আছে। আমার কি প্রস্তাব? তোমার প্রস্তাব মতো তো কক্সবাজার যাচ্ছি সমুদ্র দর্শন করতে। আমার কথা হলো কক্সবাজার থেকে ফিরে আসার সময় আমরা বান্দরবন হয়ে ফিরে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। ওকে, তাহলে আগামী বৃহস্পতিবার কক্সবাজার যাওয়ার জন্য 2টো বাসের টিকিট আমি অনলাইনে বুকিং দিয়ে দিচ্ছি। বাসের টিকিট কেন? তোমাকে না বললাম। আরে এটা যেন তেন বাস না, বিশাল বাস, এসি বাস। তুমি শুয়ে বসে ঘুমিয়ে যেভাবে খুশি সেভাবেই কক্সবাজার যেতে পারবা। আরে সেটা না, তুমি এখান থেকে রাজশাহী থেকে তুমি কক্সবাজার এত দূর বাসে করে যাবা? হ্যাঁ, গেলে কি সমস্যা? রাজশাহী থেকে ঢাকা 5-6 ঘন্টা, ঢাকা থেকে চট্টগ্রাম আরো 5-6 ঘন্টা, চট্টগ্রাম থেকে আবার কক্সবাজার আরো 3-4 ঘন্টা। আমি এতক্ষণ বাসে জার্নি করতে পারবো না, তুমি এক্ষুনি প্লেনের টিকিট বুকিং দিবা। প্লেনের টিকিট বুকিং দেবো, কিন্তু কোনো কিন্তু কিন্তু কিচ্ছু না, তুমি এখন প্লেনের টিকিট অনলাইনে বুকিং দিয়ে দাও।
এই নীলা, এই নীলা, বেশি দূরে যেও না। আরে বললাম তো বেশি দূরে যেও না। নীলা প্লিজ চলে আসো। দেখো না নাফিস, কত বড় বড় ঢেউ। আরে সেজন্যই তো বলছি দূরে যেও না, চলে আসো। দূরে না গেলে ঢেউ ছুঁতে পারবো কি করে? ঢেউয়ের ছোঁয়া পেতে হবে না। ঢেউয়ের ছোঁয়া পেতে গিয়ে ঢেউয়ের সর্বনাশী ক্ষুধার আওতায় পড়ে যেও না। মেনে নিলাম তোমার কথা, কিন্তু তুমিও তো আমার এক্সপেরিয়েন্সে কিছু মূল্য দেবে নাকি? তা তো নিশ্চয়ই, তুমি তো অনেক এক্সপেরিয়েন্স। তোমার এক্সপেরিয়েন্সে কি চোরাবালি জোয়ার ভাটার টানের অভিজ্ঞতা আছে? নেই, থাকলে তো তোমাকে পেতামই না। উফ, ফাজলামো রাখো, তুমি এদিকে আসো, তুমিও পাবি যাও। আরে না না, আমার ঠান্ডা লেগে যাবে, আর লোনাপানিতে আমার কষ্ট হয়। আর শোনো না, আমার অনেক ক্ষুধা লাগছে, চলো হোটেলে যাই, ফ্রেশ হয়ে নাস্তা করব। হ্যাঁ হ্যাঁ, ক্ষুধা তো তোমার একাই লেগেছে, আমার তো আর ক্ষুধা লাগেনি। আর না না, সত্যি বলছি, আমার অনেক ক্ষুধা লাগছে, চলো হোটেলে যাই, আর বিকালে তো আবার আসবোই। আরে বিকালে তো ঝাউতলায় ঘুরবো, কিছু কেনাকাটা করতে হবে। তোমার কথা শুনে মনে হচ্ছে আজকে একদিনেই সব কাজ শেষ করে ফেলবে। আমরা তো আছি কয়েকটা দিন, তাই না? উফ, তোমাকে নিয়ে না আর পারা যায় না। আচ্ছা ঠিক আছে, আসছি। দেখো নাফিস, এই ঢেউগুলো কেমন আমার পায়ে জড়িয়ে যাচ্ছে, বলছি তুমি যেও না। আমি তো দেখতে পাচ্ছি ঢেউ তোমাকে জড়িয়ে না রেখে তার নিজস্ব গতিতে চলে যাচ্ছে, তার আপন কুলায়। অতএব অতএব আমার এখন উঠে আসতে হবে, তাই তো? চলে আসো। কি কথা বললাম মনে থাকবে তো বাপুজি? কোন কথা বললি ইয়াদ করে দিতে বিটিয়া? দেখো, এখনই বললাম আর এখনই ভুলে গেলে। তুই তো অনেক কথাই বললি, কিন্তু কোনটা আলাগ করে ইয়াদ রাখতে হবে এবার বলতো বিটিয়া। বলবো না, থাক। তোমার যদি নিজে থেকে মনে হয় তাহলে। ঢেউ বিটিয়া, তুই গুসা করিস না। তুই গুসা করলে আমার বড় কষ্ট হয়। কষ্ট হয় না? তোমার কষ্ট হয় আর আমার বুঝি খুব আনন্দ হয়। না না, সে কথা বলে নাই। আমি বলছি যে তুই তো আমার মা আছিস। আমি তোমার মা ঠিক আছে, কিন্তু আমারও তো মা ছিল। সেই মায়ের কথা কি আমি কোনোদিন ভুলতে পারি? শুধু তুই কেন বিটিয়া, তোর মায়ের কথা কি আমি ভুলতে পারি? হুম, আমি ভুলতে পারি। ভুলেই বসে আছো আর বলছো আমি কি ভুলতে পারি? ফের গুসা করছিস? গুসা করিস না বিটিয়া। তো গুসা করলে আমার ঢেউ বিটিয়ার বড় ঢেউ এই সাগর বাবজির বুকে এসে আঘাত দেয়, কষ্ট হয়, কান্না আসে। তোমাকে এভাবে কথা বলতে আমার বুঝি কষ্ট হয় না, কান্না পায় না? তুই কান্দিস না, কান্দিস না। আমি ঘাট মানছি, আমার লক্ষ্মী বিটিয়া। তুই যা ফরমাস করিস তা আমি সবসময় মেনে চলি, চলি না বল? হ্যাঁ চলো, কিন্তু মাঝে মাঝে। ওই মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়ে যায়। হ্যাঁ তুই বল বিটিয়া, আমার বয়স হলো না, আমি কি তোর মতো? আমার তো একটু একটু গলত হতেই পারে, তাই বলে কি আমার ঢেউ বিটিয়া সবসময় গুসা করে থাকবে, আমাকে শোধন করে দিবে না? হ্যাঁ বাপুজি, হুম তুমি সত্যি আমার ছোট্ট খোকা। আমি কি তোমার উপর রাগ করতে পারি, না গোসা করে তোমার মনে কষ্ট দিতে পারি? এই তো আমার লক্ষ্মী বিটিয়া। এখন খুশি মনে বলতো বিটিয়া, আমি কি ভুল করলাম, এটি শুধরে দে তো। ভুল আমিই করেছি। আমি তোমাকে মনে করিয়ে দিইনি যে আজকের এই দিনে আমি আমার মাকে হারিয়েছি। হ্যাঁ হ্যাঁ বাপুজি, মা যেসব কাজ পছন্দ করত আজকের দিনে সেসব কাজ আমরা করি। এমনকি মা যেসব খাবার পছন্দ করত তাও আমরা রান্না করি মার সম্মানার্থে। বড় ভুল হয়ে গেছে রে মা। এখন তাহলে তুমি কোনো চিন্তা করো না বাপুজি, আমি সব জোগাড় করে রেখেছি। তুমি তাড়াতাড়ি এসে মার পছন্দের খিচুড়ি আর রূপচাঁদা মাছ ভাজা খাবে, কেমন?
এই জন্য তো বলি তুই আমার সত্যিকারের মা আছিস। দে বিটিয়া দে। বড় চিপ দিবে না। বলো এবার যে দিকটায় বলবো ওই দিকটায় যাওয়া যাবে। হোটেলে না যাওয়ার কথা ছিল? না কিছুক্ষণ পর যাই না, ওই ওই দিকটায় চলো না, ওই দিকটায় যাই। আচ্ছা চলো। এই এটা এত উঁচু দেওয়ার কারণ কি না? এই যে এইগুলো হলো বালির বাঁধ, তবে অনেক শক্ত, বুঝছো? কি হয়, কি কি উপকার হয় এটা দিয়ে? চাচা আমাকে 5টি গোলাপ দেন তো। আহা, আমার ঢেউটিয়ার জীবনটা যদি এমন হতো। কি হলো চাচা? হ্যাঁ? 5টি ফুল চেয়েছিলাম, গোলাপ, গোলাপ ফুল। লিজিয়ে মাজি সাহেব, ফুল 5টা কেন? আজকে আমাদের বিবাহ বার্ষিকীর 5 বছর পূর্ণ হলো, তাই 5টি ফুল নিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বহুত আচ্ছা। তা কোথা থেকে আসলেন আপনারা? কুষ্টিয়া থেকে এসেছি। সে তো লালন সাজির চারণ ভূমি। কি সুন্দর গান লিখেছেন। লালন সাইজির নাম আপনি শুনেছেন? কেন শুনবো না মাঝি? 3 পাগলে হলো মেলা, নদে এসে ভোলা মন যাস নেব পাগলের কাছে। এই যে এই লোকালয়ে পানি এসে পড়ে না, এখানে আটকে যায়। নাফিস দেখো একটা ফুল বিক্রেতা, চলো না কিছু ফুল কিনি। এখানে ফুল কিনে কি হবে? এই যে একদম একটা বেরসিক পুরুষের মতো কথা বললে। রসিক বেরসিকের কি আছে এতে? আছে সাহেব আছে, ফুল কিনে ফুলদানিতে ফুল রাখবো কিছু, বুঝলে? আমি কি এতই অবুঝ? অবুঝ না হলে এবার বুদ্ধিমানের মতো ওই দিকটায় চলো। চলো। মুরব্বি, আমাকে কয়েকটা রজনীগন্ধা আর গোটা 10 গোলাপ ফুল দেন। যেতাম যেতাম। বেছে বেছে ভালোগুলো দিবেন। মুরব্বির তো দেখে অনেক বয়স হয়েছে। তা কক্সবাজারে আপনি কতদিন ধরে ফুল বিক্রি করছেন? ও বহুত বরস হলো সাহেব। এলেন সাহেব, এটা ভিলেন, এটা এটা ভিলেন। রজনীগন্ধা যা দিয়েছেন তাতে হবে, কিন্তু গোলাপ ফুল তো দুটো কম। ফুলের ডালাতে ওই গোলাপ ফুলটাও দিয়ে দিন। ওটা দিতে পারবো না মাইজি। তা সাহেব, নতুন শাদী হয়েছে, হানিমুন করতে এসেছেন কক্সবাজারে? না, ঠিক হানিমুন না, বিয়ে হয়েছে 1 বছর হলো। 1 বছর পূর্তিতে বেড়াতে এসেছি। ভালো ভালো, এখানে সবাই আনন্দ ফুর্তি করতেই আসে। তা কোথা থেকে আসলেন সাহেব? রাজশাহী থেকে। রাজশাহী? কিন্তু অনেক দূর, মিঠা আমের জায়গা। রাজশাহীতে গিয়েছেন কখনো? কয়েকবার আগে এক দফা গিয়েছিল। তা কেমন লেগেছে রাজশাহী আপনার? বহুত সুন্দর, রাস্তাঘাট খুব পরিষ্কার, গাছপালা ঘেরা। এই সিটিকে দেখলে চোখ জোড়ায় যায়, মন ভরে ওঠে। আর মিঠা আমের এই সিটির মানুষরা বহুত মিঠা, মিঠা মিঠা বাত বলে। আপনাদের মিঠা মিঠা বাত শুনলে মনে হয় কত দিনের চেনা, কত জান পেহচান।
আবার আমাদের দেখে সব বলছেন না তো মুরব্বী? কি যে বলেন মাঝি, আমার দিল যা গাওয়া দিয়েছে আমি ও কথাই বললো। আপনি কিছু মনে করবেন না, ও আসলে ঠিক আপনাকে অবিশ্বাস করে কথাগুলো বলেনি। আপনার এই কথাটা শুনে মনে হলো কত বড় দিলের মানুষ আপনারা। আপনিও বড় মনের মানুষ বলেই বলতে পারলেন কথাটা। আপনার কথা শুনে খুব ভালো লেগেছে। দেখেন না, এই কক্সবাজার সমুদ্রের রূপ একরকম, আর আপনাদের রাজশাহী পদ্মার রূপ আরেক রকম। দুটো দুই রকম, দুটোই আপন আপন গুণে নিজের কোথায় বলে। আমার চোখ জোড়ায় গেল যখন দেখলাম পদ্মা নদীর বাঁধের পাশে বহুত আনন্দ বিনোদনের আয়োজন আছে। কত লোক ঘুরছে ফিরছে, আনন্দ করছে, যার যা খুশি খাচ্ছে, সবার হাসি মুখ, কোনো দুঃখ নাই। রাজশাহীর মৌসুম যেমন ঠান্ডা, তেমনি মানুষও খুব ঠান্ডা মেজাজে, অন্যায় দেখলে গরম হয়ে যায়। কিন্তু রাজশাহী তো আর পর্যটন নগরী না। তা ঠিক, কিন্তু আমার মনে লয়, আমার বিশ্বাস রাজশাহী একবার কেউ গেলে আবার তাকে যেতে হবে। আপনি আবার যেতে চান রাজশাহী? আলবাত, আমি মৌকা পেলে আবার যাবে রাজশাহীতে। কক্সবাজার তো ইন্টারন্যাশনাল পর্যটন শহর। এরকম সমুদ্র সৈকতের নজির পৃথিবীতে আর কোথাও নেই। তাই তো আমরাও বেড়াতে এসেছি। সেই তো ঠিক আছে ভাইজি, কক্সবাজারের বালু সৈকত আর ঝাউবনের বাতাস খেতে খেতে সব ভুলে যাবেন না। এইখানে কাছেই হিমছড়ি পাহাড়ের চূড়া আর সেন্ট মার্টিন, পারলে একবার দেখে যাবেন। হ্যাঁ মুরব্বী, সময় পেলে আপনি যা যা বলছেন সবই ঘুরে দেখবো। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার গল্প শুনতে কিন্তু আবার আসবো। আপনি নিশ্চয়ই প্রতিদিনই এখানে বসেন ফুল বিক্রি করতে? হ্যাঁ, সকাল থেকে দুপুর পর্যন্ত চাষবাস করি, তারপর নিজের বাগানের ফুল নিয়ে এসে এখানেই বসি। বাহ, আচ্ছা আপনার কত হলো? 200। হ্যাঁ 200 এখানে আছে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। চলো আসেন। নীলা, চলো, সমুদ্র তো অনেক দেখলাম, এবার শহরের দিকে চলো। তুমি তো যাই যাই করো কেন? চলো না আজকে ওই ফুলওয়ালা মুরব্বির কাছে যাই। সেদিন ওনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। লোকটা অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার, তাই না? তবে আজকে ওনার জীবন কাহিনী শুনবো, কি বলো? চলো। মুরব্বী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আমি তো সবসময় ভালো, আপনারা? ভালো আছি। আজ কোনো ফুল নেবেন নাকি? তা নিব, তবে আজকে আপনার সাথে গল্প করতে এসেছি। আমার সাথে আর কি গল্প করবেন মাইজি? ও হ্যাঁ, তা এই কদিন কোথায় কোথায় ঘুরলেন? আপনার কথা মতো হিমছড়ি বেড়াতে গিয়েছিলাম। ও, তা কেমন লাগলো? অপূর্ব। সমুদ্রের পাশ দিয়ে মাটির সুউচ্চ পাহাড়, পাহাড়ের চূড়া থেকে সমুদ্র দেখার যে আনন্দ, এটা শুধু উপলব্ধি করা যায়, এটা বলে বোঝানোর মতো না। শুধু একটাই অসুবিধা, পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে উপরে ওঠাটা বড় কষ্টের বিষয়। হ্যাঁ, নীলা ঠিকই বলেছে, পাহাড় বেয়ে ওঠা অনেক কষ্টের। কি যে বলেন সাহেব, আপনারা জওয়ান আদমি আছেন, আপনাদের তো এত কষ্ট হওয়ার কথা না। তা আপনি ঠিকই বলেছেন। তবে হ্যাঁ, পাহাড়ের উপর থেকে যখন চারদিক তাকিয়ে দেখলাম, এত ভালো লাগা কাজ করছিল,
মনে হচ্ছিল যে এত বড় বড় ঢেউগুলো একদম সারি বেঁধে বেঁধে আমাদের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, একদম আমাদের দিকে এমন ভাবে ধেয়ে আসছে যেন এক্ষুনি আমাদের পা ছুঁয়ে বলবে সুস্বাগত, আপনারা এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আপনারা কি সুন্দর করে কথা বলেন সাহেব, শুনলে মন ভরে যায়। তাই নাকি? এটা শুনে আমাদেরও ভালো লাগছে। লেকিন সাহেব, একটা কথা আমার মনে হলো, কি কথা? সেখানে ঢেউয়ের পানি অত উঁচুতে গিয়া আপনার পা কি ছুঁতে পারবে মাঝি? আমরা তো আসলে কথার কথা বলেছি। হ্যাঁ হ্যাঁ, ये साज बात। এখন কথার কথা হলো, এক সময় ছিল যখন হিমছড়ি পাহাড়ের গোড়ায় ঢেউ এসে আছড়া পড়তো, তখন আমরা মানে কি? কি বলছেন আপনি? হ্যাঁ 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 মাঝি, হাম সাচ বলছে। এই যে আমরা এত সুন্দর পাকা রাস্তা দিয়ে গেলাম হিমছড়ি পর্যন্ত, সেখানে আগে যাওয়া যেত না এইভাবে? তো আগেকার দিনের মানুষজন কিভাবে হিমছড়ি যেত আসতো? হিমছড়ি পাহাড়ের কাছে যাইতে বহুত তকলিফ হইতো। জোয়ারের সময় নৌকা নিয়ে যাইতে হইতো, আর ভাটার টানে ও জিপ গাড়িতে যাইতে হতো। দরকার হলে কিছু আদমি पैदल भी যেত। কি বলছেন? ওখানে যেতে মানুষ তখন এত কষ্ট পেত? হ্যাঁ মাইজি, বললাম না আমি সব সাজ বলছি। এখনকার সুন্দর রাস্তা দেখলে তখনকার কথা ফিকে মনে হয়। আচ্ছা মুরব্বী, পুরন দিনের বাংলা সিনেমায় দেখতে গেলে অনেকগুলো হিমছড়ির পাহাড়ের দৃশ্য দেখা যায়। তো সেই সময় বড় বড় স্টাররা মানে কষ্ট করে ওই পথ পর্যন্ত কিভাবে যেত আসতো? ও তো আমার চোখের সামনে হলো, ও তো আমি নিজে দেখেছি সাহেব। আমি বয়সকালে ওদের সাথে গিয়ে শুটিং দেখেছি, খানা খিলাইছি, কখনো কখনো ওদের কাজে হাত লাগাইছি, খানা भी খিলাইছি, আবার ফুলের মালা भी সাপ্লাই দিয়েছি। ওইসব দিনের কথা ইয়াদ হলে বহুত খুশি লাগে সাহেব। তাই বলছি সাহেব, আগেকার সিনেমার মানুষরা হিমথড়ি যাইতে কষ্ট পাইলেও এখন তো খুব সহজেই চলে যায়। একটা বাত ইয়াদ হলো, আগের মানুষের হিমছড়ি পাহাড়ে উঠতে বড় কষ্ট হইতো, এখন তো কষ্ট হয় না, সিঁড়ি দিয়ে আরামে উঠে যায়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা নাফিজ, উনি আমাদের এত সুন্দর সুন্দর গল্প শুনিয়েছে, কিন্তু একটা আসল তথ্য কিন্তু আমরা এখনো জানতে পারিনি। বলো তো কি? কি আসল তথ্য? ওনার নামটা আমরা এখনো জানি না। ও হ্যাঁ, ঠিক বলেছেন। আপনার নামটা তো আমাদের জানা হলো না, এতক্ষণ ধরে কথা বলছি। আমার আর নাম কি? আমার নাম সাগর। একেবারে উপযুক্ত নাম, সাগরকুলের বাসিন্দা জনাব সাগর। আসলে আপনার সঙ্গে এতক্ষণ কথা বলে আমার খুব সংকোচ হচ্ছে যে আপনাকে মুরব্বি বলে ডাকি। আপনি যদি কিছু মনে না করেন, আমরা কি আপনাকে চাচাজি বলে সম্বোধন করতে পারবো? কি যে বলেন সাহেব, এতে আমার আপত্তি হবে কেন? আপনারা আদর করে সোহাগ করে আমাকে চাচাজি বলে ডাকবেন, এটা তো আমার ভাগ্য। আচ্ছা চাচাজি, কক্সবাজারে যে এখন এত মানুষের ভিড়, এটা আপনার কাছে কেমন লাগে? আমি আর কি বলবো, আমার তো ব্যবসা ভালোই হয়। না মানে বলছিলাম যে সব সময় কি কক্সবাজারের অবস্থা এরকমই ছিল? না না মাঝি, কি যে বলেন, সবসময় কি একরকম হয়? হ্যাঁ, এই যে আমরা এখানে বসে আছি, এটা একসময় সাগর ছিল। সাগর সরতে সরতে ওই দক্ষিণ দিকে ওই যে মানুষ চলতে আছে, ওখানে চলে গেছে। ছোটবেলায় আমরা দেখেছি এই সাগরের তীরে কত লোক আসা যাওয়া, চলতো ফিরতো, হাঁটতো, ঝিনুক কুড়াতো, লাল কাঁকড়া দেখতো, আবার ওই কাঁকড়া ধরার জন্য কেউ কেউ আবার ছুটাছুটি করতো। আচ্ছা আগেকার দিনে কক্সবাজারে থাকা খাওয়ার ব্যবস্থা কেমন ছিল? কক্সবাজারে থাকার জন্য দুই একটা টিনের বাংলো ছিল, খাওয়ার হোটেলও কম ছিল। আস্তে আস্তে হোটেল বাড়লো, খাওয়ার হোটেল হলো। এখন দেখেন না, কত কত বিল্ডিং, 3 তলা 5 তলা 10 তলা, 3 স্টার 5 স্টার भी হোটেল হলো। এখনকার কক্সবাজারকে দেখে মনে হয় এটা যেন হোটেলেরই শহর। চাচা, আপনার সাথে কথা বলতে বলতে খুব ভালো লাগছে। আপনি তো কক্সবাজারের অনেক পরিবর্তন নিজের চোখে দেখেছেন। আমি একটু আগেকার দিনের সময় সম্পর্কে জানতে চাই, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় মানে আপনার অবস্থানটা কেমন ছিল? মুক্তিযুদ্ধ
হ্যাঁ, মুক্তিযুদ্ধ। তখন আপনার বয়স কত ছিল? কত আর হবে, 16-17 বরস হবে। তখন কি আপনি এই এলাকাতেই ছিলেন? হ্যাঁ, এ তো আমার জন্ম কক্সবাজারই হলো, এখানে বড় হলাম, আস্তে আস্তে বয়স বাড়লো, এখন বুদ্ধাবি হয়ে গেছি। মুক্তিযুদ্ধের কথা শুনে আপনি চমকে উঠলেন, একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। সেই সময় আপনার ভূমিকাটা কি ছিল? আমার ভূমিকা, আমি পিতাজির সাথে অস্ত্র নিয়ে যুদ্ধ করলাম। কি বলছেন? আপনি মুক্তিযোদ্ধা? কিন্তু আপনার ভাষা। হ্যাঁ, আমার ভাষা শুনে মনে হচ্ছে আমি এদেশের আদমি না, তাই তো? না মানে, দেখেন সাহেব, ওটা ছিল আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ। সেখানে জাত পাত ধর্ম কিছু ছিল না, আমরা সকলে একাত্তা ছিলাম। আমরা যুদ্ধ করলাম একটা নিশানের জন্যে, মানে জাতীয় পতাকার জন্য। বাংলাদেশকে স্বাধীন করতে কত মানুষ প্রাণ দিল, ভাগ্যের জোরে আমি বেঁচে গেলাম। আপনি ঠিকই বলেছেন চাচা। আমরা মুরব্বীদের কাছে যা শুনেছি, বই পুস্তকে যা পড়েছি, তাতে জেনেছি যে যুদ্ধের সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে, প্রাণ দিয়েছিল অকাতরে। আর আপনাদের মতো কিছু মুক্তিযোদ্ধা গাজী হয়ে ফিরেছিলেন যুদ্ধ শেষে। হ্যাঁ মাইজি, সবই উপরওয়ালার ইচ্ছা। এই যে মুরব্বী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে 5টা রজনীগন্ধা আর 5টা লাল গোলাপ দিন তো। अच्छा देता हूँ भैया, ये लीजिए। और ये लीजिए, কাঁটা আছে, ধরতে সাবধানে ধরবেন। এ কি, গোলাপ তো চাইলাম 5টা, এখানে হলো 4টা। একটা আপনার সাথীতে আছে, ওইটা একটু দিন। ওটা বিক্রি হবে না সাহেব। এখন বলুন আপনার ফুলের দাম কত? 200 रुपया। জি ধরেন। धन्यवाद। হ্যাঁ মাইজি, যা বলছিলাম। আচ্ছা চাচাজি, আমাদের সাথে গল্প করে আবার আপনার ব্যবসার ক্ষতি হচ্ছে না তো? না না, ব্যবসার কোনো ক্ষতি নেই, আমি তো উপরওয়ালার উপর ভরসা করেই চলি। দেখেন না, আর কয়েকটা ফুল আছে, ও বিক্রি হয়ে যাবে। আচ্ছা চাচা, আজকেও কিন্তু একটা গোলাপ বিক্রি করলেন না, এর কারণ কি বলেন তো? ও বাত ছেড়ে দিন মাইজি। বলুন না। মাইজি, ছেড়ে দাও না নীলা। চাচাজি, আপনার অন্য গল্প বলেন। আমি সাধারণ মানুষ, আমার আর কি গপ্প শুনবেন? আপনি মোটেও সাধারণ মানুষ নন, আপনি একজন মুক্তিযোদ্ধা, এই দেশের শ্রেষ্ঠ সন্তান। এই দেশের শ্রেষ্ঠ সন্তান হয়েও আপনি ফুল বিক্রি করেন, এটাতে আশ্চর্য হব না? কেন সাহেব, এটা তো স্বাধীন ব্যবসা, পিতাজির ব্যবসা, এটা ছেড়ে দিয়ে আমি কি করতে পারি? যুদ্ধকালে আমরা সবাই একসাথে একই কাজ করেছি, দেশ যাতে স্বাধীন হয়। লেকিন স্বাধীনতার পর তো সবাই সবার আগের কাজে ফিরে গেছে, তাই না? না, তা অবশ্য ঠিক না। আমি বলছিলাম কোনো চাকরি বা অন্য কিছুর জন্য আপনি। বড় চাকরির জন্য তো বড় লেখাপড়া লাগে, তাই না সাহেব? চাচা, আপনার পড়ালেখা? বেশি না, এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার কয়েক মাস পরে তো জং লেগে গেল, মানে যুদ্ধ। আমরা সবাই মিলে তখন যুদ্ধে নেমে গেলাম। চাচা, ওই সময় আপনার পরিবারে কে কে ছিল? আমার আম্মি যান, পিতাজি, ছোটা ভাই রাজা, আর এক বড়া বাহিন ছিল শাদিশুদা। তাদের অবস্থান কি ছিল? আমি তো আগেই বললাম, পিতাজির সাথে আমিও যুদ্ধ করলাম। আমার আম্মি জানো, দেশের স্বাধীনতার জন্য যারা কাজ করতেছিল তাদের কাজে লেগেছিল, যারা যুদ্ধ করতেছিল তাদের শক্তি যোগানোর জন্য দিন রাত কাজ করত। আমি মুক্তিযোদ্ধাদের জন্য রুটি আর খিচুড়ি বানিয়ে যোগান দিত। এক রাতের কথা আমার খুব ইয়াদ হয়। একদিন রাতে চুপকে চুপকে আমি মায়ের সাথে দেখা করে বললাম,
আম্মি জান, তুমি আমাদের জন্য কেন রুটি খিচুড়ি বানাও? আম্মি জান বলল, বেটা তোরা দেশ স্বাধীনের জন্য জং করতে পারিস, আমি তোদের জন্য রুটি খিচুড়ি বানাইতে পারবো না? তোদের হাতিরা যেমন গুলির দরকার হয়, না হলে বন্দুক চলে না, তেমনি তোদের বদনে রুটির দরকার হয়। খাবার না খাইলে তোরা বদনে শক্তি পাবি না, দুশ্মনকে খতম করতে পারবি না। হাতিয়ারের শক্তি হলো বারুদের গলি, আর তোদের বদনের শক্তি হলো এই গেহু কা রুটি। বাহ বাহ, ধন্যবাদ। আমাদের রত্ন গর্ভার দেশপ্রেমিক মাকে লাখো লাখো সালাম। তাহলে চাচা, আপনার ছোট ভাইয়ের বয়স তখন কত ছিল? হ্যাঁ, রাজার উমর তখন 9-10 বরস হবে। 9-10 বছর? তাহলে তো একেবারে শিশু, ওর তো তখন বোঝারই বয়স হয় নাই। না সাহেব, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই বয়সে আমার রাজা ভাইয়া মায়ের কাছ থেকে খাবার নিয়ে পাহাড়ি রাস্তায় গিয়া আমাদের মুক্তিযোদ্ধাদের খাওয়াইতো, আবার শত্রুদের অনেক খবরাখবর আমাদেরকে শোনাইতো। তাহলে তো আপনার পরিবারের সবাই মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তা বলতে পারে। তাদের এখনকার অবস্থান জানতে খুব ইচ্ছে করছে, আমাদেরকে একটু বলবেন আপনি চাচা? সেটা বলতে আমার বড় কষ্ট হবে, দুঃখ হবে। কেন চাচাজি? আচ্ছা চাচাজি, আপনার পিতাজিও কি শহীদ হয়েছিলেন? না মাইজি, আমি আর আমার পিতাজি যুদ্ধ করে দুজনে গাজী হয়ে ফিরেছিল। তাহলে আপনার আর দুঃখ কিসের? দুঃখ 1971 সালে 16ই ডিসেম্বর যখন বিজয় হলো, দেশ স্বাধীন হলো, তখন এই আনন্দের দিনে আমরা শুধু কষ্টই পেলাম, দুঃখ পেলাম। সে কি? জি সাহেব, বিজয় শেষে আমি বাড়িতে ফিরে দেখলাম, বাড়ির পাশের জমিনে দেখলাম আমার রাজা ভাই বাড়ির পাশের জমিনে একটা লাল গোলাপ বুকে নিয়ে শুয়ে আছে। মনে হলো আমার রাজা ভাই বাংলাদেশের তাম মানুষকে লাল গোলাপের সালাম জানাচ্ছে। আমি আমি সহ্য করতে পারিনি। আমি খবর নিয়ে জানলাম ওই এলাকার রাজাকার কালামিয়া আমার আম্মি আর রাজা ভাইকে গুলি করে মেরেছে। কি মর্মান্তিক। আমি দুজনকে দাফন করে কয়েকজন মুক্তিযোদ্ধার সাথীকে নিয়ে পাহাড়ের গুহায় লুকানো রাজাকার কালামিয়া আর তার সাথীদের ধরে আমি বেইমানি শোধ নিলাম। চাচাজি, আপনার জীবন কাহিনী জানতে গিয়ে মনে হয় আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। না না, আমার আর দুঃখী, আমার তো দুঃখই জীবন গড়া। কি বলেন দুঃখ না? এখন তো ইচ্ছে থাকার সত্ত্বেও আর কোনো প্রশ্ন জানতে মন চাইছে না। না না, আমার মনটা শক্ত আছে, কিছু জানার থাকলে বলেন, আমি জবাব দেব। না, বলছিলাম কি, আপনার পরের জীবন, মানে স্বাধীনতা যুদ্ধের পরে আপনার পড়াশোনা, আপনার বিয়ে শাদী, এসব নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, পড়াশোনা তো আর হলো না। পিতাজির জমিনে চাষবাস করে ফুল বিক্রি করে কোনো রকম সংসার চলতে লাগলো, শেষে শাদী করলাম। তা আপনার সন্তান সন্ততি কয়জন? বাড়িঘর তৈরি আর সংসার গুছাইতে কিছু সময় চলে গেল, তারপরে শাদী হলো। আমার দুটো মাইয়া সন্তান হলো। বড় সন্তানটা শাদী হলো, ছোটটা পড়াশোনা করতেছে। ছোট মেয়েটা কি এখনো পড়াশোনা করছে? ছোট মেয়েটা পড়াশোনা করছিল, এর মধ্যে ছোট মেয়েটার মা আমার স্ত্রী কঠিন অসুখে ইন্তেকাল করলো। এরপরে ছোট মাইয়াতেই আমার সব, রান্না বান্না দেখাশোনা সব করে আমার ছোট মেয়েটাই। মায়ের মতো আদর সোহাগ রান্না বান্না সব কিছু আমার ছোট মেয়েটাই করে। আপনার ছোট মেয়ের নাম কি? ঢেউ। বাহ,
সাগরের মেয়ে ঢেউ। হ্যাঁ, ও যখন জন্ম নিল তারপরে খুব হাসি খুশি ছিল। খলবলিয়া ওই সাগরের ঢেউ যেরকম কিনারে এসে লাগে ওরকম কোলে এসে উঠতো, এই জন্য আদর করে নাম দিলাম ঢেউ। এখন তাহলে ঢেউকে নিয়ে বেশ আনন্দেই আছেন, তাই না? মহা আনন্দ মানুষকে কাঁদায়, আবার মহা দুঃখও মানুষকে হাসায়। বা আপনি তো বড় বড় মনীষীদের মতো কথা বলছেন। কি বিষয় বলুন তো? না, বিষয় কিছু না। আমার মায়াটাকে একটা ছেলে খুব পছন্দ করতো। পছন্দ করতে মানে এখন আর পছন্দ করে না? সেটা আমি জানি না, তবে একদিন দেখলাম আমার মায়াটার মন খারাপ, কি যেন ভাবতেছে। কি বলছো সমুদ্র? এতদিন? এতদিন কি, মাত্র তো 4 বছর। 4 বছর তোমার কাছে মাত্র হলেও আমার কাছে 40 বছরের সমান। এই 40 বছর দেখবে কেমন 40 মিনিটে দূর হয়ে যায়, যদি তুমি আমার জন্য মঙ্গল কামনা করো। আমি তোমার জন্য অমঙ্গল কামনা করি? না না, মানে তা বলছি না, তবে 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 কি? শোনো ঢেউ, আমি তো বেশি দূরে যাচ্ছি না। বেশি দূরে যাচ্ছ না মানে? তুমি বিদেশ যাচ্ছ না? যাচ্ছি তো, এই তো জাপানে। শোনো, ওখানে একটা বিশেষ কোর্স করতে পারলেই আমার দেশে কোনো চাকরির অভাব হবে না। তখন তোমার আর আমার জীবন সুন্দরভাবে কেটে যাবে। আর যদি না আসো? দূর, তাই কি হয়? যে দেশটা আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করে স্বাধীন করেছে, সেই দেশকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব তো আমাদের। তা তো বুঝলাম, কিন্তু সমুদ্রই যদি না থাকে তাহলে ঢেউয়ের অস্তিত্ব কোথায়? কার বুকে আছড়ে পড়বে সে? ধুর পাগলি, এই ডিজিটাল যুগে দূরত্ব কোনো দূরত্বই না। দেখবে আমাদের প্রায় কথাবার্তা হবে। তা অবশ্য ঠিক, কিন্তু তুমি তো জানো যে রাঙা আর ওই সাঙ্গপাঙ্গরা যেভাবে পথে ঘাটে আমাকে বিরক্ত করে, শেষে কাজকর্ম সব ফেলে ঘরেই না বসে থাকতে হয়। দেশে আইন আছে না, তুমি মনোবল ঠিক রেখে চলবে, দেখবে কিছুই হবে না। এবার হাসি মুখে এই অধমকে বিদায় দিলে কি তার তো হবে। তুমি দেশ বদলে গেছো, পুরনো সৈকতে আর বংশীর জানে না কোন সাগরে, জানে না কোন সাগরের ঝিনুক থেকে একটি বারো পলক পেরাও না। পুরনো সৈকতে আর বংশীর তুমি বেশ বদলে গেছো। কি রে বিটিয়া, মন খারাপ কেন? কি হয়েছে বল বিটিয়া, কি হয়েছে? আরে রোমাত, রোমাত বিটিয়া, তুই কাঁদলে আমার দিলে বড় কষ্ট হয়, খারাপ লাগে। তো বল বিটিয়া, কি হয়েছে বলতো? বাবুজি, হ্যাঁ বাবুজি, সমুদ্র বিদেশে চলে গেছে। হ্যাঁ, ও এই কথা। আমার কষ্ট হচ্ছে বাবুজি, আর তুমি হাসছো। হাসবো না কেন বল বিটিয়া। শোন, সমুদ্র তো আমাকে বলে গেছে যে ও বিদেশে যাচ্ছে লেখাপড়া করতে, লেখাপড়া শেষ করে ফির এদেশে চলে আসবে। তুমি সব জানো আর আমি কিনা। শোন, আমি তোর বাপুজি না? চল খাবার দিবি, চল কামে যেতে হবে। হ্যাঁ এই যে ঢেউ ম্যাডাম, একা একা কেন? আমাকেও সঙ্গে নাও। দুজন গল্প করতে করতে হাঁটলে রাস্তাটা ছোট হয়ে যাবে। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। কিন্তু আমি তো কথা বলতে চাই। আমি তোমার সাথে কথা বলতে চাই না, রাস্তা ছাড়ো। এখন তো সমুদ্র নেই, আমার ঢেউ সুন্দরী তাহলে কার বুকে আশ্রে পড়বে? আমার কথায় রাজি হও, বিয়ে করে তোমাকে রানীর হালে রাখবো। অবৈধ পয়সাওয়ালার বকে যাওয়া অশিক্ষিত বেকার সন্তানেরা এসব স্বপ্ন দেখতেই পারে, তাতে আমার মতো ভদ্র সন্তানের কিছুই যায় আসে না। এই ঢেউ, আমার প্রস্তাবে রাজি না হলে কিন্তু। রাঙা, এই রাঙ্গা, রাস্তাঘাটে এসব কি ব্যাপার? তুমি বাড়ি যাও।
আচ্ছা, আমিও দেখে নেব, আমার নামও রাঙ্গা। চাচাজি, কি ভাবছেন? কি হলো, চুপ হয়ে গেলেন যে? ভাবছি কি ভাবছেন? ভাবছি আমার খলবলীয় হেসে ওঠা মেয়েটার হাসি কে যেন এক ঝটকায় কেড়ে নিল 4 বরস আগে। এখন ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, চিকিৎসা করালাম, এখন বাসাতে ভালোই আছে। ঢেউ বিটিয়া তার দাদা দাদি চাচার গল্প শুনতে খুব ভালোবাসে। আমার আম্মিকে যখন দুশ্মনরা মেনেছিল তখন তার হাতে ছিল গেহুকা রুটি আর সামনে ছিল উনানের আগুন। আর রাজা ভাইকে যখন মারল তখন তার হাতে ছিল রঙিন লাল গোলাপ। তাই তো সব মায়ের ভাইয়ের লাল রক্ত দিয়ে তৈরি হলো আমাদের জাতীয় নিশান, মানে জাতীয় পতাকা। এসব কথা আমার কাছে শোনার পর কয়েক বরস আগে থেকে আমার ঢেউ বিটিয়া হুকুম জারি করলো, না বিক্রি করে প্রত্যেক দিন একটা লাল গোলাপ তাকে এনে দিতে হবে, যাতে স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের শান্তি কামনায় শ্রদ্ধা জানাতে পারে। সেই থেকে একটা লাল গোলাপ আমার ঢেউয়ের জন্য নিয়ে যেতে হয় সাহেব। বাহ, অসাধারণ। আপনার মেয়ের এই দেশপ্রেমের কথা কজন জানে? চাচাজি, আমরা আপনার মেয়েকে সালাম জানাতে চাই। আপনি কিছু মনে না করলে আমরা ঢেউ বোনের সাথে দেখা করে আসতে চাই। ঠিক তাই। না না সাহেব, না না মাইজি, এটা কেমন কথা? আপনারা কেন কষ্ট করে যাবেন? না চাচাজি, আমাদের কোনো কষ্ট হবে না। আমরা আগামীকাল ভোরে সেন্ট মার্টিন যাচ্ছি ঘুরতে, পরদিনই ফিরে আসবো। ফিরে এসেই আমাদের বোন ঢেউকে দেখতে আপনাদের বাড়িতে যাব। আসেন আসেন স্যার। কই আমাদের ঢেউ বোন কোথায়? সামনে এসো, তোমাকে দেখে আমরা আমাদের চোখটা একটু জুড়াই। ও হাসবে না মাইজি, বেটি আমার শোরুমে আপনাদের সামনে আসতে চায় না সাহেব। যার সঙ্গে দেখা করতে এলাম তাকে না দেখে, তার সঙ্গে কথা না বলে যাই কি করে? আমাদের কোনো আপ্যায়ন লাগবে না, আমরা শুধু তোমাকে দেখতে চাই। তুমি একটাবার আমাদের সামনে এসে বসো। ও আপনাদের সামনে আসবে না, তার কারণটা আমি জানি। সুন্দর বেটা, তুমি কখন এলে? আমার ঢেউ বিটিয়া তো গুসা করে বলছিল তুমি আর আসবেই না। সমুদ্র এবং সমুদ্র তীরবর্তী মানুষের উন্নয়নের জন্য যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেই সব প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। বিদেশে এক বছর লেখাপড়ার পুরস্কার সরকার আমাকে দিয়েছে, কিন্তু ইনারা কারা? ইনাদের তো চিনছি না। আমি নাফিস, আমার ওয়াইফ নীলা, আমরা এসেছি রাজশাহী থেকে। সাহেব, ও হচ্ছে সমুন্দর, আমার ঢেউ বিটিয়ার সাথে। বুঝেছি বুঝেছি। সমুদ্রের গলা শুনলাম। কোথায় সমুদ্র? কোথায় কোথায়? সমুদ্রের বুকে ঢেউ কখনো আটকে থাকে না, আপন গতিতে ছুটে এসে আছড়ে পড়ে সমুদ্র তীরে। কি যে বলো না তুমি। কিন্তু তোমার মুখের একপাশে ঘুমটা দিয়ে কোনো লাভ নেই। সাগর চাচার কাছে আমি সব শুনেছি। সন্ত্রাসী রাঙ্গা তোমার মুখে অ্যাসিড দিয়েছে, ও শাস্তি পেয়েছে, এখন জেলে পচে মরছে। তুমি কি এই অবস্থায় আমাকে মেনে নেবে? তোমার মুখের এক পাশ যদি ক্ষতবিক্ষত না হয়ে পুরো মুখটাই ক্ষতবিক্ষত হয়ে যেত, তবুও আমি মেনে নিতাম। তোমার এই খবরে দুঃখে সহানুভূতিতে
আমার মন কষ্ট পেয়েছে, কিন্তু ক্ষতবিক্ষত হয়নি। আমার মন সতেজ আছে, যার জন্য তুমি আমার ঢেউ, সমুদ্রের ঢেউ। তন্ময় হয়ে শুনছিলাম আপনার কথাগুলো। কত বড় হৃদয়ের মানুষ আপনি। ইয়ে, আপনাদের সামনে আমার এত কথা বলা বোধহয় ঠিক হলো না। না না, ঠিক আছে চাচাজি, আজ আমরা উঠি। আমার অনেক স্বাদ ছিল ঢেউ বোনকে দেখার, দেখলাম। তা কি করে হবে মাঝি? ঢেউ যখন বহিন বলছে তখন তো তার হাতের কিছু খানা আপনাকে খেয়ে যেতেই হবে। না না, তার আর দরকার হবে না। আমাদের দেশপ্রেমিক বোনকে আমরা দেখলাম, তাতেই আমাদের মন জুড়িয়ে গেল। আর যদি বোনের বিয়েতে দাওয়াত দিই, কবুল করবেন না? মানে চাচাচি যদি রাজি থাকেন, তাহলে আগামী সপ্তাহে আমি বিয়ে করতে রাজি। তারপর ঢেউয়ের পড়াশোনা শুরু হবে। আসবো, তবে একটা শর্ত আছে। আবার শর্ত কি? বোনকে আমাদের বিয়েতে রাখার জন্য আমরা সব শর্তই মেনে নেব। শর্ত হলো সবাই বিয়ে করে কক্সবাজার আসে বেড়াতে, কিন্তু আপনারা বিয়ে করে আমার অতিথি হয়ে যাবেন রাজশাহীতে। যাবে যাবে, আলবাত যাবে। রাজশাহী খুব সুন্দর জায়গা, সুন্দর মানুষের জায়গা। পিতাজি যখন বলছে তখন যাওয়া যেতে পারে। কি ঢেউ, তুমি রাজি তো? সমুদ্র যখন রাজি, তখন ঢেউ কি রাজি না হয়ে পারে? হাজার হলেও সমুদ্রেরই তো ঢেউ।